ইন্টারেস্টিং একটা দেশ যেখানে গ্রামগঞ্জ জঙ্গল আছে অনেক, কিন্তু এখানে অফ দ্য রোড কোনো বাইক নাই বাংলাদেশে। তো 10-12 হাজার ইন্টারভিউ নেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের রিসোর্সের গাইডলাইনের অভাব আছে। সব করে ফেললে, একটা অ্যাপ বানাইলাম, মনে করলো যে স্টার্ট আপ হয়ে গেছে, হিট করে যাবে, এটা কাজ করে। যে ডিসিশনটা কারেক্টলি নিতে পেরেছি এবং ওই অনুযায়ী আমি টেকনোলজি সেলসম্যান হিসেবেই 27 বছর ধরে কাজ করছি। আর হচ্ছে সবাইকে সিইও বা হেড হতে হবে এমন কোনো কথা নেই। যার যেটা রোল প্লে করা সে করবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির সেকেন্ড সিজনের 11তম পর্বে। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন অগ্রগণ্য সেলস বিশেষজ্ঞ এবং ট্রান্সফরমেশন এক্সপার্ট জনাব রেজাউল হোসেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। দর্শকদের জন্য জানিয়ে রাখি, ভাইয়ার ক্যারিয়ার অনেক লম্বা, প্রায় 27 বছরের ক্যারিয়ার। সেখানে তিনি টেলিকম কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণ ফোন, এয়ারটেল, সিটিসেল এদের সাথে তো কাজ করেছিনি, এবং বিকাশ এবং নগদের মতো কোম্পানিতেও তিনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমানে ভাইয়া ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড, যেটাকে আমরা উপায় বলে চিনি, এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে আছেন। এর পাশাপাশি ভাইয়ার নিজেরও একটা কোম্পানি আছে, সেলেরো, এটারও তিনি ফাউন্ডিং ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও। এর পাশাপাশি সেতু ডিজিটাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। ভাইয়া, আজকে আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আজকে আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি ইন ইউর প্রোগ্রাম। আমার খুব ভালো লাগছে যে স্পন্টেনিয়াসলি আমার মনে হচ্ছে আমি তোমাদের সাথে কথা বলতে পারবো। অবশ্যই ভাইয়া। ভাইয়া, আপনার ক্যারিয়ারের জার্নিটা তো অনেক লম্বা। যদি আমি জানতে চাই যে এর শুরুটা কোথায় ছিল, একদম দ্য ভেরি ফার্স্ট মোমেন্ট, কোনটাকে আপনি বলবেন যে আপনার ক্যারিয়ারের এটাই শুরুর মুহূর্ত? ক্যারিয়ার শুরু ইনফ্যাক্ট 1994 সালে। তখন আমি একটা কোম্পানিতে ডেটা সুপারভাইজার হিসেবে কাজ শুরু করি। আসলে আজকে যে ভোটার আইডি দেখছেন, এটা ডেটা ইনসার্ট করার জন্যে তখন যে কোম্পানিতে দায়িত্বপ্রাপ্ত হয়েছিল, ওই কোম্পানিতে আমি ডেটা সুপারভাইজার ছিলাম। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি আইটির উপর ডিপ্লোমা করতাম। তো এই কাজটা করে ডিপ্লোমায় ক্লাস শেষ করে বাসায় ফিরতাম। সো এই ডেটা সুপারভাইজারের কাজটা থেকেই তারা আমাকে পছন্দ করে কোম্পানিতে জয়েন করার জন্য। সেখান থেকেই আমাকে অফার করা হয় 95 সালের জানুয়ারিতে ওই কোম্পানিতে কাজ শুরু করার জন্য। কোম্পানিটার নাম ছিল ইনফিনিটি টেকনোলজি ইন্টারন্যাশনাল লিমিটেড। আমি এখানে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ শুরু করি। ওইখানে ওই কোম্পানিতে আমি আই ইউজ টু সেল কম্পিউটার। সো ওইটাই শুরু। যদি শুরুর কথা বলতে হয় তাহলে ওইটাই। আর এরপরে তো যদি পুরোটা বলতে হয়, তারপরে আমি সেখান থেকে চলে যাই হচ্ছে ইন্টারনেট সেল করতে গ্রামীণ সাইবারনেটে। গ্রামীণ সাইবারনেট থেকে গ্রামীণ ফোনে, গ্রামীণ ফোন থেকে সিটিসেলে, সিটিসেল থেকে আমি দেশের বাইরে চলে যাই। দেশের বাইরে যে ওইখানে আমি একটা টেকনোলজি কোম্পানিতে কাজ করছি, আরএফআইডি টেকনোলজিতে। দেন পার্সোনাল রিজনে আই হ্যাড টু কাম ব্যাক। ফিরে এসে আমি ওয়ারিদে জয়েন করি। ওয়ারিদ বিকামস এয়ারটেল। এখানে কাজ শেষ করে দেন বিকাশে জয়েন করি। বিকাশে পরে আমি আমার প্রতিষ্ঠান শুরু করি। সে প্রতিষ্ঠান শুরু করতে করতে নগদের ইনিশিয়েটিভটা নেওয়া। তো নগদের ইনিশিয়েটিভটা নেওয়া মোটামুটি গোছানো হয়ে যাওয়ার পরে আমার কোম্পানিতে আমি ছিলাম। তারপরে উপায়টা করে দেওয়ার জন্য যে রিকোয়েস্ট করা হয় আমাকে, আমি এই রিকোয়েস্টটা ফেলে দিই না। আমি রিকোয়েস্টটা রাখি এবং এই চ্যালেঞ্জটা নিয়ে এখন এই মুহূর্তে চলছি। এর মধ্যে ভাইয়া যদি কোনো একটা ডিফাইনিং মোমেন্ট বলা হয়, যে কখন আপনি বুঝলেন যে আপনি টেক সেলস নিয়ে কাজ করবেন, বা আজকে আপনি যেই জায়গায় এসেছেন, কখন আপনার মনে হয়েছে যে আমি এটাই করতে চাই এবং এটাই আমি করে যাব? এটা একদমই প্রেসাইসলি 96 সালে। আচ্ছা। আমার কাছে মনে হচ্ছিল ওই সময়টা, আপনি খেয়াল করবেন যে ওই সময় কিন্তু টেকনোলজিক্যাল একটা চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। তখনও ল্যাপটপ শুরু হচ্ছে,
মেশিনের উপর ডিপেন্ডেন্সি কমছে, মোডেম থাকবে কি থাকবে না বোঝা যাচ্ছে, ভিস্যাট হবে কি হবে না, টেলিকম ঢুকছে সারা দুনিয়াতে, অ্যান্ড বিভিন্ন সলিউশন আসছে, ওয়েব বেস সলিউশন আসছে, সফটওয়্যার সলিউশন আসছে। এতটুকু আমার কাছে পরিষ্কার ছিল যে টেকনোলজি উইল বি দ্য ফিউচার। অ্যান্ড আমি অত স্ট্র্যাটেজিক না হলেও এখন বুঝতে পারি ডিসিশন ওয়াজ কারেক্ট এই সেন্সে, ধরেন বাংলাদেশে যত ইন্ডাস্ট্রিতে যত লোক আছে, সব ইন্ডাস্ট্রিতে লোক আছে, টেকনোলজির ওই সেন্সে মানুষ কম। স্ট্র্যাটেজিক্যালি আমি যেরকম ইয়াংদের এই পয়েন্টের মাথায় রেখে একটা সাজেশন দিয়ে ফেলি, নাহলে ভুলে যাবো, সেটা হচ্ছে যে প্রতিটা মানুষ তার সাবজেক্ট চয়েস করা উচিত অ্যাকর্ডিং টু দ্য মার্কেট ডিম্যান্ড। ও কি পছন্দ করলো না করলো সেটা প্যাশনের পার্ট, সেটা সে পরেও করতে পারবে, কিন্তু ইনিশিয়ালি পড়া উচিত সেই সাবজেক্টটা যে সাবজেক্টটা মার্কেটে এই মুহূর্তে ডিম্যান্ড আছে। তাহলে তার একটা জিনিসটি কিন্তু সিকিউরড, অ্যান্ড ওই সিকিউরিটির উপরে বেস করে সে কিন্তু তার প্যাশনটাকে নার্চার করতেই পারে প্যারালালি। এইভাবে চিন্তা করেছে মানুষ। যেটা ডিসিশনে ভুল করে যে ও করে কি, ওর যেটা পছন্দ সেটাই করতে যায়, কিন্তু মার্কেটে কোনো ডিম্যান্ড নেই, তাতে করে ও ফ্রাস্ট্রেট হয়ে যায়। আমার এরকম অনেক ছোট ভাই আছে যারা প্যাশনটাকে ইম্পর্টেন্স দিতে যে কাজ পাচ্ছে না। আমার মনে হয় এটা স্ট্র্যাটেজিক না। এখানে কি এই ব্যাপারটাও কাজ করে যে মার্কেট ডিমান্ড আছে, এটা সে জানলো বুঝলো, বাট সেরকম কোনো ফোরসাইট সেখানে খাটালো না যে সে যখন পড়াশোনা শেষ করবে তখনও অবধি কি ডিমান্ডটা থাকবে? ফোরসাইটটা নিতে হবে এইভাবেই, একটা হচ্ছে শর্ট টার্ম লং টার্ম, যে আমার মধ্যে ডিমান্ডটা থাকছে কি না। নর্মালি কোনো একটা লাইনে 4-5 বছরের মধ্যে এটা শেষ হয়ে যায়, এটা থাকে। সো ওই আমি আমার পয়েন্টে ফিরে আসি। 96 সালে এতটুকু আমার বোঝার ক্যাপাসিটি হয়েছিল যে টেকনোলজি ইজ দ্য ফিউচার। সো টেকনোলজি, আর আমি যেহেতু ইঞ্জিনিয়ার না, আর আমি যেহেতু কমার্শিয়াল লাইনে কাজ করবো, দ্যাট মিনস আই এম এ সেলসম্যান, আমি টেকনোলজি সেল করব। শুরু থেকে শেষ পর্যন্ত আমি তাই করছি। মানে ওই সেন্সে আমি ফরচুনেট যে ডিসিশনটা কারেক্টলি নিতে পেরেছি, এবং ওই অনুযায়ী আমি টেকনোলজি সেলসম্যান হিসেবে 27 বছর ধরে কাজ করছি। আমার কনফিডেন্স পার্সপেক্টিভ থেকে আই নো হাউ টু সেল এভরিথিং, বাট আমি ইন্টারেস্টেড ওই জায়গাটাতে থাকতে। এবং এই জার্নিটা যখন আপনি শুরু করলেন, যখন ডিসিশন নিলেন যে আপনি একজন টেকনোলজি সেলস পার্সন হিসেবে কাজ করবেন, সো এর মধ্যে নিশ্চয়ই যাত্রাপথে অনেক চ্যালেঞ্জ ছিল, তার মধ্যে হয়তো কিছু এক্সটার্নাল ছিল, কিছু হয়তো ইন্টারনাল ছিল। তো এরকম কিছু কি আপনার মনে পড়ে যে এক্সটার্নাল চ্যালেঞ্জগুলোর মধ্যে কোনটা সবচেয়ে ডিফিকাল্ট ছিল আপনার পক্ষে অতিক্রম করা? দেন আমি আবার ইন্টারনালটাতে আসবো। এক্সটার্নাল চ্যালেঞ্জ না, আসলে পরে আসে। ফার্স্ট ইন্টারনাল চ্যালেঞ্জটা মেইন। ফান্ডামেন্টালি ইন্টারনাল চ্যালেঞ্জগুলো মানে তোমাদের জেনারেশনে যেটা হয়, আমাদের জেনারেশন কিন্তু কম বেশি তাই ছিল যে বাবা মার একটা ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্টস থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে। এটা একটা রং কনসেপ্ট, অ্যান্ড ওইটা হচ্ছে ইন্টারনাল চ্যালেঞ্জ। তো এটাকে ওভারকাম করে আসতে পারতে হয় যে আসলে সবাই আসলে ডাক্তার ইঞ্জিনিয়ারের জন্য জন্মায় না। সেলসম্যানও হইতে হবে, কাউকে ঝালমুড়িও বেচতে হবে, বা কাউকে অন্য প্রফেশনে যেতে পারতে হবে। সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হলে তো এইভাবে তো কাজ করে না জিনিসটা। তো এই রং কনসেপ্ট থেকে বের হতে হবে। এটা এখনও কিন্তু আছে, এটাও এখনও প্রিভেল করে কিন্তু। সো সেখান থেকে ওইটা হচ্ছে ইন্টারনাল চ্যালেঞ্জ। তো একটা সময় তো আমার মারও ডিমান্ড ছিল আমি ডাক্তার হব। তো ওইটা যে আমি ভালো স্টুডেন্ট ছিলাম না, আই থিঙ্ক আই এম ফরচুনেট এনাফ যে আমি অত ভালো স্টুডেন্ট না। সো সেই সেন্সে আমি যা করছি আমি এটা ভালোবাসি এবং তাই আমি করছি। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আমি মনে করি যে আমি যেটা পছন্দ করি বা করছি আমি সেটাই করছি, এবং সেটাতে এখন পর্যন্ত আছি, এবং সেটারই সূত্র ধরে কিন্তু আজকে আমি সিইও অ্যান্ড আমি এমডি হতে পেরেছি। বা আমার নিজের কোম্পানির আমি এমডি ছিলাম, অন্য অনেক কোম্পানি এমডি হওয়ার প্রপোজাল ছিল, আমি হইনি। সো আমি কখনো এমডি বা সিইও হতে চাইনি, এই জন্য হয়তো বা বেটার আমি মনে করি ওই জিনিসটা। পিছনে দৌড়ানোর কিছু নাই, রেজাল্ট উইল কাম অটোমেটিক্যালি। ইফ ইউর আদার এলিমেন্টস আর দেয়ার, রেজাল্ট উইল কাম অটোমেটিক্যালি। আমি এটা বোঝাতে চাচ্ছি। তো সেই সেন্সে এটা ছিল ইন্টারনাল। আর এক্সটার্নাল পার্সপেক্টিভ থেকে যদি বলি, এক্সটার্নাল চ্যালেঞ্জ আমি এভাবে তোমাকে বুঝাই। কোনো একটা অর্গানাইজেশনে কাজ করে, অর্গানাইজেশনের সাকসেস ডিপেন্ড করে
যেটার উপরে, সেটা হচ্ছে ওই অর্গানাইজেশন সাকসেসফুল হবে তখন যখন ওই অর্গানাইজেশনের ইন্টারনাল চ্যালেঞ্জ এক্সটার্নাল চ্যালেঞ্জের যে বড় হবে ওইটা কোনো সার্ভাইভ করবে না। যে কোনো অর্গানাইজেশনেই কাজ করতে হলে এক্সটার্নাল চ্যালেঞ্জ থাকবে এবং ইটস ভেরি ইজি টু হ্যান্ডেল, বাট ইন্টারনাল চ্যালেঞ্জ হ্যান্ডেল করাটাই হচ্ছে সবচেয়ে কঠিন বিষয়। সো এটাকে যদি মাথায় রেখে টোটাল ডিজাইন করা যায় যে ইন্টারনাল চ্যালেঞ্জ হবে না ওই কোম্পানির, টান তুমি বের হয়ে যাবে, ওই কোম্পানি বের করে নেওয়া সম্ভব। কারণ এই এক্সটার্নাল চ্যালেঞ্জকে অনেক ফর্মুলায়, অনেক সিস্টেমে, অনেক প্রসেসে ডিফাইন করে কমব্যাট করা যায়, ইন্টারনালে করা যায় না। কারণ ইন্টারনাল জিনিসটাকে খেয়ে ফেলবে তোমাকে, আর ইন্টারনাল যখন তুমি বিজি থাকবা তখন এক্সটার্নাল তুমি ফাইট করতে পারবে না, ওইখানে ইউ উইল লুজ দ্য গেম। সো ইন্টারনাল এক্সটার্নালটাকে আমি এইভাবে ডিফাইন করি। একটা ইন্টারনাল হচ্ছে পার্সোনাল, ফ্যামিলি, ব্যাকগ্রাউন্ড, এইগুলা, পরিবেশ যেখানে বড় হওয়া, সেটার বাইরে যে নিজেকে আরও বড় ফিল্ডে নিজেকে নিয়ে যাওয়া, দেন অর্গানাইজেশনে কাজ শুরু করলে দেন এক্সটার্নাল চ্যালেঞ্জগুলো আমার কাছে একদম নর্মাল, এটা হবেই, এটা প্রিভ্যালেন্ট। ইন্টারনাল চ্যালেঞ্জ যদি অর্গানাইজেশনের ভিতরে না থাকে, এই কালচার যদি ডেভেলপ করা যায়, একসাথে যদি টিম কাজ করে, ইনভেস্টমেন্ট এবং ব্র্যান্ড পজিশনিং অ্যান্ড ইন্সপিরেশন ঠিক থাকে, না হওয়ার কোনো কারণই নেই। আর ইফ ইউ নো দ্য মার্কেট অ্যান্ড এভরিথিং, উইচ উই নো বিকজ উই আর ফ্রম দিস কান্ট্রি, উই আন্ডারস্ট্যান্ড দিস কান্ট্রি বেটার দেন ফরেন কান্ট্রি, রাইট? সো বিদেশে এসে আমি এই জন্য কখনো কম্পিটিশন, আমি কোনো ফরেনারকে কম্পিটিশন দেখি না, কখনোই না। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ম্যান, আই এম ফ্রম দিস মার্কেট, ইউ ডোন্ট নো এনিথিং। আমার কাছ থেকে আমি আমার একটা সময় বলতাম এই ফরেনারদেরকে কাজ শেখানোর পার্সপেক্টিভ থেকে, আর কত শিখাবো, আর কত। আর এরকমই হয়তো যে বাইরে থেকে আসলে ওকে একটু নিয়ে যাও, একটু বুঝাও। একটা সময় বলতাম আই এম টায়ার্ড ম্যান, আর কত শিখাবো। তাই আমি ওকে নিয়ে এসে বুঝায়, যেমন বাংলাদেশের টেলিকম সিইও কবে থেকে হয়েছে, কবে, রিসেন্টলি, কেন, ওয়াই? পাশের দেশগুলোতে দেখো, ওদের দেশে টেলিকমের সিইও বহু বছর ধরে, আমাদের কেন হয় না, কেন, প্রবলেম কি? এখানে কি ওরকম স্কিল সেট বা হচ্ছে গ্রোথের যে এনভায়রনমেন্ট সেটা নেই, এরকম কিছু? রিসোর্স ক্রাইসিস আছে, রিসোর্স ক্রাইসিস, আমাদের রিসোর্স ক্রাইসিস আছে। অ্যান্ড এই রিসোর্স ক্রাইসিসের সলিউশনটা এত সহজে আসবে না, আরও সময় লাগবে। ওই যেটা আমিও বিভিন্ন ফোরামে বলি, সেটা হচ্ছে যে রিসোর্স কাজ পাচ্ছে না আর আমরা রিসোর্স পাচ্ছি না, মাঝখানে যে এইখানে একটা গ্রুমিং সেন্টার লাগবে, যেটা মিসিং এই দেশে, নাই। মানুষের তৈরি করতে হবে রেডি টু ওয়ার্ক, এইটা মিসিং। তো এই কারণে একটা মেজর রিজন। আর হলো আমরা ব্রেইন লুজ করছি, উই আর লুজিং ব্রেইন টু ফরেন কান্ট্রিজ, চলে যাচ্ছে ভালো রিসোর্স, এটা একটা মেজর রিজন। থার্ড হলো যে আমাদের আসলে প্রবাবলি এক্সপোজার কম, কোনো না কোনোভাবে এক্সপোজার পাচ্ছি না, বা এটাকেই মনে করছি স্ট্যান্ডার্ড, বাট বিষয়টা এটা না। বাইরের অনেক কোম্পানি দেশে আসে না বা আসছে না, সে কারণে আমরা অনেক কম ডেভেলপ করছি। আচ্ছা, টেলিকমটা ডেভেলপ করছে কারণ বাইরের লোকরা এখানে এসছে, আমরা শিখছি, ডেভেলপ করছি। ইভেন আমার গ্রুমিংয়ের একটা ফান্ডামেন্টাল স্ট্রেংথ কিন্তু ছিল আমার এক্স ফরেন বস। আচ্ছা, তার কাছ থেকে আমি ফান্ডামেন্টালটা শিখছি রিগার্ডিং সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এই প্রশ্নটাই আমি ভাইকে আপনাকে করতে যাচ্ছিলাম, যে আপনি যেহেতু কর্পোরেট ল্যাডারটাকে একদম নিচ থেকে উপর পর্যন্ত পুরোটা দেখেছেন, সো আপনি লিডারদের মধ্যে আসলে কোন কোয়ালিটিগুলো খুঁজতেন বা তাদের কাছ থেকে আপনার টেক অ্যাওয়ে পয়েন্টগুলো কী ছিল? আচ্ছা, আমি কি মনে করি না, আমি আসলে অনেক দিক থেকে ফরচুনেট একজন মানুষ, এই সেন্সে যে আমি কোনোদিনও ডিভিশনে ক্রিকেট খেলেছি, কিন্তু কোনোদিনও ডিভিশনে খেলতে নামার সময় আমি কোনো প্লেয়ার হিসেবে খেলিনি, আমি ক্যাপ্টেন হিসেবে খেলছি। সো ফার্স্ট সেকেন্ড ডিভিশনের ক্রিকেট টিমে নামছে এজ এ ক্যাপ্টেন। আমি গ্রামীণ ফোনের কোনো রিজনে কাজ করিনি, আমি প্রথম দিন থেকেই, ডিস্ট্রিবিউশন শুরু হওয়ার প্রথম দিন থেকে আমি সারা বাংলাদেশে হেড ছিলাম। সো বেশ কিছু ফরচুনেট সিচুয়েশন আমি পেয়েছি, সেই কারণে হয়তো বা আমাকে ক্র্যাশ কোর্স দিয়ে শেখানো হয়েছে, বা
অনেক কিছু অনেক কুইকলি ফেস করেছি, অনেক ইজিলি সিজন হয়ে গেছি। এই সুযোগ হয়তো অনেকে পায় না, এটা আমার কিছু সুবিধা ছিল। তো ছোট থেকে বড় হওয়ার প্রসেসের মধ্যে মানে অনেক ইন্টারেস্টিং মানুষের সম্মুখীন হতে হয়েছে, বস থেকে শুরু করে কলিগস অ্যান্ড ফরেন বস, দেন চ্যালেঞ্জ, মার্কেটকে তৈরি করা, চেঞ্জ করা। সো এইগুলো খুব ইন্টারেস্টিং ছিল। সো এখানে আরও ফ্যাক্টরটা হচ্ছে যে আসলে বড় কোম্পানিতে কাজ করা ছোট কোম্পানিতে কাজ করার মধ্যে পার্থক্য আছে। গ্রামীণফোন ইজ এ বিগ কোম্পানি, অ্যান্ড শুরুতে কত বিগ সেটা কিন্তু অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করার সময় জানতাম না। অনেক বড় কোম্পানি, তো সেখানে কাজ করে অনেক কষ্ট করে তৈরি করে অনেক অনেক টাফ সিচুয়েশন ছিল তখন জিনিসগুলোকে হ্যান্ডেল করা। তো ওইগুলা ক্রস করে যখন এসেছি, দেন পরবর্তীতে যখন ছোটো কোম্পানিতে কাজ করেছি, তো ছোটো কোম্পানিতে এসে দেখলাম যে ওয়াও, সিচুয়েশন এরকমও হয়। ছোটো কোম্পানি থেকে আমার একটা কমেন্ট ছিল এরকম যে আমি যখন বড় কোম্পানিতে ছোটো কোম্পানিতে আসলাম, তখন বড় কোম্পানিতে আসলে যতটুকু মার্কেট শেয়ার রাখছিলাম সেটা ভুল ছিল, আরও বেশি রাখা উচিত ছিল। কারণ এখন তো আমি ছোটো কোম্পানিতে দেখছি যে ব্যাপারটা আসলে ভুল ছিল, আরও বেশি থাকা উচিত ছিল, কারণ এদের তো আসলে অনেক কিছুই নেই, এরকম আর কি। সো আমি জানি না আমি উত্তরটা দিতে পারছি কিনা প্রপারলি, যে অনেক মানুষের সাথে পরিচয় হওয়ার বা সংস্পর্শে আসার সুযোগ হয়েছে, যাদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু বোঝা যায়। আরেকটা মেজর জিনিস ছিল সেটা হচ্ছে বড় মানে গ্রামীণফোনে কাজ করে যেটা হয়েছিল সেটা হচ্ছে সাইনার্জি। গ্রামীণফোনে অপারেশন ছিল প্রায় 9টা থেকে 11টা দেশে, তো তাদের একটা সাইনার্জি পয়েন্ট ছিল, একসাথে সবাই ডিসকাস করতো, লাইক ডিস্ট্রিবিউশনে বা রোমিংয়ে বা টপিক ওয়াইজ হ্যান্ডসেটে। তো সারা পৃথিবীর 11টা দেশের ব্রেইন এক জায়গায় শেয়ার করলে অনেক উইন্ডো ওপেন হয়, সেগুলোর ফ্যাসিলিটি বা অপরচুনিটি পেয়েছিলাম। দ্যাট হেল্পড আ লট। ভাইয়া, আপনি যখন লিডার হিসেবে একটা টিম রান করেন, তখন অনেক সময়ই হয়তো এক্সপেকটেশন মেলে না, বা কোনো টার্গেট থাকলে সেটা হয়তো পূরণ নাও হতে পারে। এরকম হয়তো কখনো হয়েছে যে অনেক চেষ্টা করার পরেও একটা কাজ হলো না। তখন পুরো টিমের মধ্যে আপনি এনার্জি বা স্পিরিটটা ধরে রাখার জন্য কোন জিনিসটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন? আচ্ছা, টার্গেট হওয়া বা না হওয়ার ফান্ডামেন্টাল অনেকগুলো বিষয় আছে। প্রথম কথা হচ্ছে যে টার্গেটটা কি আসলে প্র্যাকটিক্যাল কিনা, টার্গেটটা কি প্র্যাকটিক্যাল ছিল। যদি কোনো কোম্পানির টার্গেটটা ইমপ্র্যাকটিক্যাল থাকে, তখন তো টার্গেট কখনোই আসলে রিচ করবে না, তাই না? তো সেলসের একটা ফান্ডামেন্টাল জিনিস আছে, টার্গেট যখনই ইমপ্র্যাকটিক্যাল হয় তখন কিন্তু কোম্পানি সাফার করবে। কখন মানে আপনি যাকে দিয়ে সেল করাচ্ছেন বা আপনি নিজেও যখন সেল করছেন, এটার অনেকগুলো প্রসেস আছে। তো এই প্রসেসের মধ্যে দিয়ে যখন যাবেন, তখন টার্গেটটা যদি আনসাইন্টিফিক হয় বা সাইন্টিফিক না হয়, তখন আপনি রিচ করতে পারবেন না। তখন ম্যানিপুলেশনের কাজ করে, পার্টনাররা করবে, টিম মেম্বার করবে, সবাই করবে। তার মানে হচ্ছে আপনার যদি কোনো কারণে টার্গেটটা রং হয় এবং কমিশনিং প্রাইসিং স্ট্রাকচার ঠিক না হয়, তাহলে এই ম্যানিপুলেশনের ব্যাপারটা চলে আসবে। আচ্ছা, এই ম্যানিপুলেশনটা কীভাবে হ্যান্ডেল হবে? আমি মনে করি আই এম এক্সপার্ট অন দিস, যে হাউ টু হ্যান্ডেল দ্য ম্যানিপুলেশন। আচ্ছা, সো এইটা একটা ওয়ে। আরেকটা হচ্ছে হলো, আমি আমার দিক থেকে যখন চিন্তা করব, আমার কাছে বুঝতে পারতে হবে যে আমার ম্যানেজমেন্ট কী চায়। আমার ম্যানেজমেন্ট কি ম্যানিপুলেশন চায়, তাহলে ম্যানিপুলেশন করে দেবো। আমার ম্যানেজমেন্ট যদি চায় না অ্যাকুরেট জিনিস, আমি অ্যাকুরেট জিনিস করে দেবো। আমার দিক থেকে অবজেক্টিভ একটাই, হ্যাজ টু বি ট্রান্সপারেন্ট। আমার পার্সোনাল কোনো এজেন্ডা নাই এখানে। আই এম এ লিডার, আমি দায়িত্বপ্রাপ্ত হয়েছি, আমি এক্সিকিউট করবো হোয়াট এভার ইউ ওয়ান্ট। আপনি 2 5 মিলাইতে চান, আমি মিলাই দেবো। আপনি 2 4 মিলাইতে চান, আমি মিলাই দেবো। ডিপেন্ডস অন হোয়াট ডু ইউ ওয়ান্ট। আমাকে ইউ ক্যানট মেক মি রেসপন্সিবল, বিকজ আমি যা করবো আপনাকে বলেই করবো, এবং এটাই জিনিসটা এরকমই হবে। সো ম্যানিপুলেশন যে করছে সেটা, এইটা যদি এই পজিশনিংটা যদি ঠিক না থাকে, তাহলে আই ক্যানট কন্ট্রোল মাই টিম। সো আমার দিকে যখন আমি পরিষ্কার থাকবো, দেন ইট উইল বি ইজিয়ার ফর মি টু কন্ট্রোল মাই টিম। দ্যাটস হাউ উই ম্যানেজ দ্য হোল নাম্বারস গেম অ্যান্ড এভরিথিং। সো ট্রান্সপারেন্সিটাই হচ্ছে অবজেক্টিভ, এবং অনেস্টলি বলা জিনিস, দিস ইজ দ্য সিচুয়েশন অ্যান্ড দ্যাটস হাউ দিস থিংস ওয়ার্কস।
অহেতুক ডিম্যান্ড এবং আর্টিফিশিয়াল এই কাজগুলো করে আলটিমেটলি কোনো লাভ হয় না। তাতে যেটা হয়, কাস্টমার ক্ষতিগ্রস্ত হয়, কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়। আমি জানি না তোমরা বোঝো কি না এটা। একটা ফর্মুলা বলি তোমাকে, অনেক কোম্পানি, আমি অনেক বড় সেলসম্যানের সাথে এই ভুল স্টেটমেন্ট দিতে দেখছি। প্রাইস যদি ফ্ল্যাকচুয়েট করে, প্রাইস যদি কমে যায়, কোম্পানি যদি তার প্রাইস না কমায়, অন্য কেউ কমায়, এটা আমার ক্ষতি কি? করতে দাও ওকে। আমি ওই ম্যানেজমেন্ট যদি আমাকে এই কথা বলে, আমি সাথে সাথে তাকে বলবো আই ডোন্ট এগ্রি উইথ ইউ। বাংলাদেশে কেন, সারা পৃথিবীতে কাস্টমার একটা নেচার আছে, ইফ ইয়োর প্রাইস ইজ গোয়িং টু ফ্ল্যাকচুয়েট দেন ইয়োর সেলস উইল ড্রপ। প্রাইস হ্যাজ টু বি সেম। এমন কোনো প্রোডাক্ট যদি তোমার না থাকে যেটা আর কি অন্যরা কম্পিটিশন আছে, তাহলে প্রাইস মানে তোমার ইয়োর সেলস উইল ড্রপ। যদি কম্পিটিশন না, ইনোভেটিভ প্রোডাক্ট লাইক আইফোন, সো ওইটাও যা খুশি তাই করতে পারে। কিন্তু আমাদের প্রোডাক্টে যদি এটা কম্পিটিশন এক্সিস্ট করে, মার্কেটে যদি প্রাইস পড়ে যায়, বাট প্রিন্সিপাল কোম্পানি প্রাইস ফেলে নাই, তাহলে কাস্টমার উইল গো ডাউন, মানে কাস্টমার কমে যাবে। অ্যাপারেন্টলি মনে হবে বাড়ছে, কিন্তু এটা থাকবে না। আরেকটা কথা বলি সেলস পার্সপেক্টিভ থেকে, আজকের সেল আজকের সেল, কালকের সেল কালকের সেল। আজকের সেল কখনো কালকে হবে না। এই কথাটার মানে বোঝো? এটার মানে হলো যে ধরো তুমি আইপ্যাড কিনবা বলে ডিসিশন নিয়েছো, আজকে যদি আইপ্যাড না কেনো, তোমার মনে হবে এই লোকটা তো কালকে কিনবে না, এটা রাইট না। বুঝতে পারছি? এটার এক্সাম্পল বাংলাদেশ ক্ষেত্রে হলো চাঁদরাত। চাঁদরাতে ধরো তুমি সেল করলা 1 কোটি টাকা, তুমি চাঁদরাত এক্সটেন্ড করো, পরে চাঁদরাতে আরও 1 কোটি টাকা সেল হবে। তাহলে এটা কেন হয়? তো আজকে যদি চাঁদরাত হয়ে যায়, ঈদ যদি হয়ে যায়, তাহলে ওই সেলটা হতো? পরের দিন চাঁদরাত ঘোষণা করো তুমি আবারও 1 কোটি টাকা সেল হবে। So this is a very interesting phenomena of sales, and you have to understand this game, how these things work. So sales এর নাম্বার দিয়ে কোম্পানি ভলিউম থেকে শুরু করে সব কিছু মেজার করা যায়। অনেক কোম্পানি আছে যারা গ্রুপ অফ কোম্পানি, তারা তাদের সেলস হেডরা ওই কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট দিয়ে জাজ করে ফেলে যে ওইটা আজকে কথা বলছি, চকলেটের দাম, আমার চকলেটের সেল কত, বললো এত, ওটা দেখে কিন্তু ওই সেলস হেড বলে দিবে যে আজকে অন্য প্রোডাক্টের সেল কত। এটা হচ্ছে পরিমাপক আছে, এটা বোঝা যায়, ফিল করা যায়, রাস্তা দিয়ে হেঁটে গেলে বোঝা যায় যে কোন কোম্পানির সিচুয়েশন কীরকম। ঠিক আছে? এটা আবার ডাইরেক্টলি রিলেটেড উইথ ব্র্যান্ড ইকুইটি বা ব্র্যান্ড পজিশনিংয়ের সাথে। খুব ইন্টারেস্টিং। ব্র্যান্ড ইকুইটি ইজ ইকুইভ্যালেন্ট টু অলওয়েজ স্লাইটলি ডিফারেন্ট থাকতে পারে মার্কেট শেয়ারে। তোমার ইকুইটি যা, মার্কেট শেয়ার 1% দিতে হবে, কিন্তু মিলবেই। যদি এখানে অনেক ডিফারেন্স থাকে, মানে 6, 7, 10% ডিফারেন্স থাকে, তার মানে হচ্ছে তুমি এমন কিছু করছো ম্যানিপুলেশন, যে কারণে তুমি আটকে রাখছো এটাকে, ওটা কিছুদিন থাকবে, ভেঙে পড়তে পারে। এই জিনিসগুলো বোঝা, এটাই হচ্ছে আমাদের, ওইগুলো হচ্ছে ম্যাচুরিটি। ওইখানেই হচ্ছে খেলা, ওইখানেই আমরা বলি পুশপুল মডেল। এই পুশপুলের খেলা খেলতে পারতে হয়। আমার হাতে ভাই আপনার একটা বই আছে, ওয়্যারলেস টু ক্যাশলেস, জার্নি অফ এ মার্কেট গাই। সো এই বইটা আপনি কেন লিখেছেন এবং কাদের জন্য লিখেছেন? আচ্ছা, যাক, স্ট্রেট প্রশ্ন। আমি জানতাম না আমি কোনো বই লিখবো কোনোদিনও। আচ্ছা, এটা লেখার ফান্ডামেন্টাল রিজনটা হলো আমি বেশ কিছু জায়গায় যখন কথা বলিনি বা কথা বলার স্কোপ হয় বা সুযোগ হয়, সেখানে মানে কথা শেষ হওয়ার পরে অডিয়েন্স বলে যে আপনি একটা বই লেখেন না কেন। একবার দুইবার না, অনেকবার যখন এটা শুনলাম, তখন মনে হয় যে ওকে, এটা করা যেতে পারে। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি তো রিক্রুট করি, আমার হিসাবে আমি প্রায় 10-12 হাজার রিক্রুট করছি এখন পর্যন্ত। এই যে 10-12 হাজার ইন্টারভিউ নিয়েছে। তো 10-12 হাজার ইন্টারভিউ নেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের রিসোর্সের গাইডলাইনের অভাব আছে। আমার কাছে খুব খারাপ লাগে, কিন্তু ব্যাপারটা এটা এখনও লাগে, গাইডলাইনে যথেষ্ট অভাব আছে। ও বুঝতে পারছে না রিসোর্সগুলোর কী করা উচিত। এরকমও আছে, আমি রিসোর্সকে ইন্টারভিউ বলেছি যে তুমি ব্যাক করো, এইটা কয়েকটা পড়ে আবার ব্যাক করো, আমি তোমার চাকরি দেবো। আমার কথা শুনে হি ওয়েন্ট ব্যাক, স্টাডিড 1 more year and came back and asked me, এইবার
I took him. So এই যে গাইডলাইনটা যে মিসিং অ্যাকর্ডিং টু হিজ ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইন্টারেস্ট অ্যান্ড মার্কেট ডিম্যান্ড, এইটা আমার কাছে মনে হয়েছে একটা গাইডলাইন দেওয়া দরকার। আমি তাতে কী হয়, তাতে হলো যে আমিও স্যাটিসফাইড থাকবো যে আমি বলছিলাম পড়ো না পড়ো আমার কিছু আসে যায় না, নিবা না না নিবা তোমাদের জেনারেশনের ব্যাপার, বাট আমার দায়িত্ব আমি করলাম, তো ইন্টারেস্ট থাকলে পড়ো, ইটস দেয়ার। আরেকটা থার্ড হলো যে এই ধরনের বই নাই মার্কেটে। পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং আমার যা শিখলাম আমি সেটাকে একটা জায়গায় নিয়ে আসার মতো বাংলাদেশে আমার মনে হচ্ছে যে এরকম খুব একটা নাই। এই তিনটা পার্সপেক্টিভ থেকেই শুরু করা। আর ছোট একটা হিডেন এজেন্ডা আছে, সেটা নর্মালি আমি বলি না কোথাও, আজকে বলি। সেটা হচ্ছে যে দাবিটা রেখে যাওয়া, এগুলো আমার করা। কারণ বাংলাদেশের একটা ট্রেন্ড আছে খেয়ে ফেলার, বাই ডিফল্ট বলে যে বা মনে করে যে এটা আমারই না, ব্যাপারটা এরকম না, এটা আমারই করা। এই দাবিটা রেখে যাওয়া, অ্যাটলিস্ট বলতে ওর অমুক সালে এখানে আমার বলা আছে, তার মানে হচ্ছে ওই সালের আগে আমি বলে গেছি যেটা এরকম। এটা হলো হিডেন এজেন্ডা। এই বইটাতে বেশ অনেকগুলো চ্যাপ্টার আছে, এর মধ্যে যদি আলাদা করে বলতে হয় যে ইউনিক কোনো একটা কিছু যেটা হচ্ছে এর কাছাকাছি দেশি বা বিদেশি বইগুলোতে আসলে ওইভাবে পাওয়া যাবে না, যেমন বিদেশি বইগুলোতে অনেক কিছু থাকলেও সেটা হয়তো আমাদের সমাজ বাস্তবতা বা আমাদের অর্থনৈতিক প্রেক্ষাপট তার সাথে অনেক কিছুই মিলবে না, সে বই থেকে অনেক হয়তো ইন্সপায়ার্ড হতে পারবে, বাট তার জন্য অ্যাকশনেবল কোনো কিছু হয়তো ওই বইতে থাকবে না। সো এখানে যে চ্যাপ্টারগুলো আপনি দিয়েছেন তার মধ্যে কি এমন কিছু আছে যেটা হচ্ছে এই বইটাকে আলাদা করে দর্শকের সামনে বা পাঠকের সামনে তুলে ধরবে? সব কিছুই হেল্পফুল, বাট প্রায়োরিটি ভিত্তিতে যদি সেগমেন্টেশন অনুযায়ী চিন্তা করি তাহলে দেখা যায় নতুন একজন চাকরিজীবীর জন্য যে সেলসে কাজ করতে চায়, সে যদি বুঝতে চায় সারা বাংলাদেশ কেন সারা দুনিয়াতে কনসেপচুয়াল সেলসের ব্যাপারটা, তাহলে সেলস একটি কম্প্রিহেন্সিভ মডেল, দ্যাটস ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান। আমার লেখা বলে বলছি না, এটা তো আর মডেল তো আর আসলে আমি করি নাই, আমি যা বুঝেছি সেটাকে আমি তুলে এনেছি একটা জায়গায়। আমার মনে হয় না এটা কোথাও অ্যাভেলেবেল আছে বাংলাদেশে, বা অন্য কোথাও টাফ হবে পাওয়া। আর এটা হচ্ছে যারা নিউ বিজনেস করছে বা শুরু করতে চাচ্ছে তাদের জন্যে, যে ব্যবসায়িক সাফল্যের জন্য টেকসই বিজনেস মডেল বলে আমি প্রায় বাংলাদেশে 28টা বিজনেস প্রোডাক্টের টাইপের বিজনেস প্ল্যান তৈরি করেছি, মানে মার্কেট প্ল্যান। তার মধ্যে এখানে হাইলাইট করা আছে মনে হয় 9টা। এটা পড়তে পারে, তারা একটা গাইডলাইন পাবে যে কিভাবে একটা ব্যবসা শুরু করা উচিত, কি কি জিনিস চিন্তা করা উচিত একটা ব্যবসা করার আগে, বা কারো কাছে যদি সে প্রপোজ করতে চায় ইনভেস্টমেন্টের জন্য কি কি জিনিস তার দেখা উচিত। এইটা করলে তাহলে অ্যাটলিস্ট ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্টসে সে বুঝতে পারবে। আমি এরকম এক্সাম্পল আছে যে আমি এরকম কাজ করতে চাই 28টারই পার্ট হিসেবে। আমারই পরিচিত একজন মানুষের 4টা বিজনেসের আমি মার্কেট প্ল্যান করে দেওয়ার পরে 4টাই বন্ধ করে দিছে সে। না, এই আপনার প্ল্যান করে আমার একটাই বোঝা হয়েছে যে এই ব্যবসাটা আমার দিয়ে হবে না। আমি মনে করি কিন্তু সাকসেস যে অ্যাটলিস্ট অনর্থক টাইম, মানি এবং এনার্জি ওই কাজগুলোতে সে দেয়। এটা একটা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে মানুষ না আসলে কোনটা যে আসলে কনজিউমারের জন্য, কোনটা কাস্টমারের জন্য এবং কোনটা B2B আর কোনটা যে B2C, এই ডেফিনিশনটাই তার কাছে পরিষ্কার না। কিন্তু হি ইজ স্টার্টিং আ বিজনেস, হি ইজ ইনভেস্টিং মানি, হি ইজ ক্রিয়েটিং এ ব্র্যান্ড। ওয়াও, মানে এভাবে কাজ করে না জিনিসটা। সেটারই মানে আমার মনে হয় আমি বুঝতে পেরেছি আমি কি বলতে চাচ্ছি। আর যদি বিজনেস মডেলটা সে সিলেক্টও করে তখন কিভাবে সেলস মডেলটা দাঁড়াবে, মার্কেটিংটা কিভাবে কাজ করে, এই গাইডলাইন এখানে আছে। তাহলে আমাদের পাঠকদের জন্য একটা রেকমেন্ডেশন রইল যে যারা ক্যারিয়ার শুরু করতে যাচ্ছে এবং সেলসে যদি ক্যারিয়ারটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চায় এবং যারা ইয়াং এন্টারপ্রেনার্স আছে তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। এবং এর বাইরেও ভাইয়া যদি বলা হয় যে আপনি আরও কিছু বইয়ের রেকমেন্ডেশন দেন,
এমন কিছু কি মাথায় আছে এই মুহূর্তে মনে পড়ছে যে যেটা বললে এই অডিয়েন্স, এই পার্টিকুলার টার্গেট অডিয়েন্সের উপকার হতে পারে? মানে টু ডু বিজনেস অর হ্যাঁ। টু স্টার্ট আ ক্যারিয়ার? দুটোই হতে পারে, যদি আলাদাও হয় তাহলে। বিজনেসের জন্য আমি বলবো বই না, লজিক্যাল থিঙ্কিং সিস্টেম নামে ওয়ার্ল্ডে একটা খুব পপুলার প্রসেস আছে, এটা পড়তে পারে। এটা সংক্ষেপে বলে লটস। আর যদি ক্যারিয়ার পার্সপেক্টিভ থেকে আমি বলবো যে কাজ শুরু করার আগে যদি সে মার্কেট ডিম্যান্ডটা দেখে নেয়, যে ও আসলে কি টাইপ, ও কি চায় এবং মার্কেটে এই কাজটার ইয়ে আছে কিনা, ডিম্যান্ড আছে কিনা, সেই অনুযায়ী যেন তার ক্যারিয়ার প্ল্যানটা করে। আর বাবা মার অহেতুক ডিম্যান্ডটাকে ফুলফিল করার চেষ্টা না করে, তাহলেই বেটার হবে। তো সেই ক্ষেত্রে কোনো বই আমি রেকমেন্ড করতে পারবো না, কারণ আমি যেহেতু সব বই পড়ি, আমার কাছে সবই ভালো লাগে। কিন্তু মার্কেটে কাজ করতে হলে আজ আমি মনে করি যে প্রতিটা মার্কেটিয়ারই কিছুটা হলো অ্যানথ্রোপোলজি পড়া উচিত, নিজের দেশকে চেনার জন্য, বোঝার জন্য, জানার জন্য। ইট উইল বি হেল্পফুল। আমি একটা এক্সাম্পল বলতে পারি। আমার কাছে একটা তোমাদের চেয়ে সিনিয়র হবে একজন এসেছিল আমার কাছে, তার অনেক আইডিয়া নিয়ে, আমি এটা করতে চাই, আমি রোবোটিক্সে এটা করতে চাই, সে এটা করছে, অনেক কিছু করবে। অ্যান্ড হি হ্যাজ এ ডিসেন্ট মানি অ্যাজ ওয়েল ফর হিজ ফাদার, মানে ফ্রম হিজ ফাদার। তো ওর কথা অনেকক্ষণ ধৈর্য ধরে শুনছি। শোনার পরে আমি বললাম যে তুমি বাংলাদেশের কোন কোন অঞ্চলে গেছো? ও গেছে শুধু চিটাগাং অ্যান্ড সিলেট। তুমি খালি 15টা দিন দেশটি একটু ঘুরে আসো, ঘুরে এসে তুমি আমার সাথে দেখা করো। ও ঘুরতে গেছে একটুকু আমি জানি, আর দেখা করে নি। আমি বুঝতে পারছি। সো এইটা খুব জরুরি। সো আমি বলবো বই পড়েও না, অনেক ক্ষেত্রে যদি কাজ করতে হয় তুমি সারা দেশটা একটু ঘুরে আসো না, দেখো না কোথায় কি চলছে, কি হচ্ছে, কারা কি করে, কে কি করছে, কে কি ইউজ করে, কার কি লাগবে, কে কি চিন্তা করতে চায়, কোন অঞ্চলের মানুষ কোন কালারে গেঞ্জি পরে, দেখো না, একটু বোঝো কে কোন অঞ্চলে কোন হ্যান্ডসেটটা বেশি সেল হয়, কোন ইন্টারনেট কানেক্টিভিটিতে কোন অঞ্চলে ইন্টারনেটের স্পিড কত, দেখো না, বোঝো একটু কোন দোকানটা কীরকম, কোন সময় কোন অঞ্চলে কোন দোকান কতক্ষণ খোলা থাকে, কতক্ষণ বন্ধ। সিলেটের দোকান খুলে কয়টায়? আমার নিজের জানা নেই। হ্যাঁ, মানে এটা তোমাকে দেখতে হবে। তো সিলেটে কাজ শুরু হয় হলো সন্ধ্যার পরে। আচ্ছা, সেম রাজশাহী, দুপুরবেলা সবাই ঘুমাইতে যায় 2টা থেকে 4টা প্রতিটা দোকানে। মানে তুমি যদি এখন মার্কেটে যে ডিম্যান্ড অ্যানালাইসিস করো দুপুর 3টায়, তুমি দোকানে সব কর্মচারী। এগুলো তো বেসিক একদম। আই মিন জাস্ট গিভিং ইউ অ্যান আইডিয়া যে আসলে সবসময় বই পড়েও যে হবে এমন কিছু না। তুমি বাইরে যাও কাজ করার জন্য, বাইরে যে দেখো না কি হচ্ছে, সেই অনুযায়ী ঠিক করো না। সব করে ফেললে একটা অ্যাপ বানাইলাম, মনে করলো যে স্টার্ট আপ হয়ে গেছে, হিট করে যাবে, এটা কাজ করে না। ভাই আমরা তো এগুলো নিয়ে অনেক কথা বললাম। আপনার লাইফের এমন কোনো দিক যেটা নর্মালি এরকম কোনো ফর্মাল ডিসকাশনে বা ইনফর্মাল ডিসকাশনেও অনেক সময় হয়তো উঠে আসে না? যেমন আমরা যখন শুরুতে আজকে কথা বলছিলাম তখন বাইকিং এর কথা বলছিলেন। সো এই জায়গাটা নিয়ে যদি আমাদের সাথে কিছুক্ষণ বলেন। হ্যাঁ, আসলে আমার এই পার্টটা কখনো, আমার অনেক কম মানুষই এটা জানে। আমি মনে প্রাণে একজন বাইকার। আমি ছোটোবেলা থেকেই বাইক চালাই এবং এই হাতে খড়ি আমার ভাইয়ের হাত থেকেই। সাইকেল থেকে বাইক, আমার ছোটোবেলা আমার ভাইদের বাইক ছিল এবং আমি 5-6 থেকে আমি বাইক চালাই। তো আমার বাইক এখনও আছে। আর বাইকিং নিয়ে আমার অনেক ইচ্ছা ছিল, যেহেতু দেশের পিকুলিয়ার কিছু লয়ের কারণে আমরা ভালো বাইক চালাতে পারিনি। সো বাইকিং নিয়ে আমার অনেক ইচ্ছাও আছে। আমি যদি কোনো দিন সুযোগ হয় ছোট একটা কিছু লিখতেও পারি যে আমার বাইকিং কিছু কাজ নিয়ে, বা কাজ মানে বিভিন্ন ট্রাভেল নিয়ে। সেখান থেকে কোনো অভিজ্ঞতা কি আমাদের জন্য আজকে সামনে তুলে আনতে পারেন? না, আমি যেটা বলতে পারি বাইকিংয়ে কিছু ফান্ডামেন্টাল কিছু টিপস আছে, যে একটা বাইক চালাতে হলে কী কী জিনিস চিন্তা করতে হয়, চিন্তা না মানে প্র্যাকটিস করতে হয়, একদম ডেলিভারেটলি মনে প্রাণে বিশ্বাস করতে হয়, যেটা করা যাবে না, করলেই রিস্কি, না করলেই ইউ উইল বি অ্যাক্সিডেন্ট।
কিন্তু ইউ উইল বি সেফ। এই ফান্ডামেন্টাল কোনো, আমার ধারণা কোথাও কোনো কোর্স নাই বা কোনো আইডিয়া দেওয়া হয় না। ওই প্র্যাকটিস করে করে মানুষ জানে, কিন্তু আসলে দেওয়াটা আমরা তো যারা এক্সপিরিয়েন্স আমরা তো জানি আসলে কী করা উচিত কী করা উচিত না। কারণ খুব ইন্টারেস্টিং একটা দেশ যেখানে গ্রামগঞ্জ জঙ্গল আছে অনেক, কিন্তু এখানে অফ দ্য রোড কোনো বাইক নাই বাংলাদেশে। অদ্ভুত না ব্যাপারটা? আমি লাস্ট মান্থেও একটা ট্রাভেলে গেছিলাম, সেখানে আমি বাইক চালাইছি একদম সমুদ্রের পাড় দিয়ে। ওয়াও, উই ডোন্ট হ্যাভ এনি অফ দ্য রোড বাইক। মানে একটা আমরা কতখানি ইগনোর করি সব কিছুকে, মানে সব কিছুকে এমনভাবে দেখি যে মানে কীভাবে রুল করি, কীভাবে যে আসলে ল তৈরি হয় আমি জানি না, বাট এগুলো ঠিক না। সো তুমি যেটা বলছিলা যে কোনো ইনসাইট, আমি কোনো অনেক ঘটনা আছে অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে বহু ঘটনা আছে, আমি সেদিকে যেতে চাই না। আমি বলতে চাই কিছু প্রিন্সিপাল যেগুলো ইয়াং জেনারেশনে ফলো করা উচিত। কিন্তু আমাদেরকে যেভাবে সিসির দিয়ে বেঁধে রাখা হয়েছে, এগুলো আসলে আনজাস্টিফাইড, নট লজিক্যাল, একদমই লজিক্যাল না। ভালো বাইক চালানোর সুযোগ থাকতে হবে, যে যেটা অ্যাফোর্ড করতে পারবে সে সেটাই চালাবে। আমার একটা আক্ষেপ থেকে যাবে, আমার বয়স এত হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত এই দেশে, আমার নিজের দেশে ভালো কোনো বাইক চালাতে পারি। দ্যাটস নট রাইট। এই অধিকারটাকে বঞ্চিত করে রাখছে কিছু ভুল রেগুলেশন, এটা রাইট না আমি মনে করি। সো কিছু প্রিন্সিপাল মেনটেন করা দরকার বা উচিত। সেই বাইকিং পার্সপেক্টিভ থেকে আমি যদি বলি যে যখন মানুষ চালায় বা শেখে, তাতে করে এই অ্যাওয়ারনেসগুলো যদি থাকে তাহলে অ্যাক্সিডেন্টও, এইবার লাস্ট শুনলাম যে লাস্ট ঈদে সবচেয়ে বেশি যে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেছে সেটা বাইকে। তো এই অ্যাওয়ারনেসগুলো যদি থাকে, এরকম হওয়ার কথা না। ইফ ইউ ক্যান ট্রেন দেম প্রপারলি, ইফ ইউর লাইসেন্সিং সিস্টেম ইজ প্রপার, এগুলো হওয়ার কথা না। এগুলো বেসিক। এখন যারা দেখি রাস্তায় পাঠাও উবার চালাচ্ছে, তো বেসিক আন্ডারস্ট্যান্ডিংই নেই, বাট দে আর ড্রাইভিং বাইকস ইন দ্য মেইন সিটি। সো তাদের কিছু টিপস দিতে হবে। লাইসেন্সিং থাকুক না থাকুক এটা আমার দায়িত্ব না, বাট কীভাবে টার্ন করা উচিত, কী প্রিন্সিপালে মেনটেন করা উচিত, বাইকের একটা ফান্ডামেন্টাল যেটা মিসিং। আমি দেখি প্রতিদিন মানুষ চলছে, কারণ যেহেতু ভাড়ায় চলছে অনেক ক্ষেত্রে, সেহেতু তার মধ্যে একটা ডিস্টেন্স থাকে, কারণ সে তো পরিচিত না। যেহেতু পরিচিত না, সে বসে একটু অ্যাভয়েড করে ড্রাইভারকে, অ্যান্ড দ্যাট ইজ দ্য মেজর রিজন ফর অ্যাক্সিডেন্ট। ব্যালেন্সটা নষ্ট হয়েছে শুরু থেকেই। ও বসছে গ্যাপে, এই যে মাঝখানের যে গ্যাপটা, সেটার কারণে সেই ইমব্যালেন্স হচ্ছে ড্রাইভারের, এবং কোনো ধরনের কোনো ব্রেকিং সিস্টেমে প্রথমে এই ইম্প্যাক্টটা পড়ে যায়। যে সাহসী ড্রাইভার সে বলবে আপনি সামনে আগায় বসেন, যে ড্রাইভার সাহসী না, নতুন ঢাকায় আসছে, সে তো বলতে পারে না, ওই গ্যাপটা রয়েই যায়। এই যে 3-4 ইঞ্চি গ্যাপের কারণে ইমব্যালেন্সে পড়ে যাচ্ছে, এর দায়িত্ব কে নেবে? ও এক্সপার্ট না, টোটাল একটা স্ট্রাকচারটা রং স্ট্রাকচারের মধ্যে চলছে। বাইরে যখন বাইকাররা চালায়, ওরা তো বেশিরভাগ ক্ষেত্রে ওরা কিন্তু 2-3 ওঠে না, ওরা এক বাইক একজনই চালায়, মোস্ট অফ দ্য কেস। তো সেক্ষেত্রে ওদের এটা দরকার হয় না। আমাদের ক্ষেত্রে কিন্তু সবসময় 2 বা 3 চলছে। এই প্রিন্সিপালগুলো মেনটেন করে রাখা উচিত। 2জনকে এইভাবে বসতে হবে, তাহলে কিন্তু কোনো ঘটনায় ও ইমব্যালেন্স হবে না সামনের জন। আমি একটা জাস্ট টিপস দিলাম, এরকম অসংখ্য টিপস আছে যেগুলো কেউ মেনটেন করছে না বা ফলো করা হচ্ছে না, অ্যাওয়্যারই না যে জানেই না ঘটনা হতে পারে, যে জানেই না, ও কষ্ট করছে, এটা রাইট না। সাইকেল বা মোটরসাইকেল সম্পর্কে হচ্ছে ছোট একটা ইন্টারেস্টিং তথ্য দেই, যে আমি যদি ভুল না করে থাকি, এখনো পর্যন্ত মানুষ আসলে জানে না যে 2 চাকায় আসলে এটা কিভাবে ব্যালেন্স করে থাকে। এ নিয়ে অনেক এক্সপেরিমেন্ট হয়েছে, যে চাকা বড় দিলে বা ছোট দিলে কোনো পার্থক্য হয় কিনা, এটা কি জাইরোস্কোপের মতো কাজ করে কিনা। দেখা যায় ছোট চাকা দিলেও হচ্ছে 2 চাকাতে সে ব্যালেন্স করতে পারে যতক্ষণ সামনে যায়, বড় চাকা দিলেও পারে। সো চাকার সাইজের উপরেও ম্যাটার করে না। তারপর হচ্ছে এদিক সেদিক আমরা ঘুরাই যখন টার্ন করার সময়, এবং সবসময় দেখা যায় যে যদি বাঁ দিকে টার্ন করতে হয়, তখন খুব সামান্য সময়ের জন্য আগে হচ্ছে ডান দিকে চলে যায়। সো এরকম একটা সাইকেলও তৈরি করা হয়েছিল, যেটা হচ্ছে টার্ন করবে শুধুমাত্র সামনে থেকে যে কোনো একদিকে। ধরা যাক আমি বামে টার্ন করব, সো এটা শুধু বামেই ঘোরানো যায়, ডানে ঘোরানোই যায় না। তখন দেখা যায় যে রাইডার বামে ঘোরাতে পারে, কিন্তু বামে ঘোরাতে গিয়ে পড়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই ব্যালেন্সটা থাকে না।
সো এরকম অনেক ইন্টারেস্টিং ব্যাপার বাট এটা আমি জানতাম না যে এটা এখন পর্যন্ত এক্সপ্লেনেশনটা পাওয়া যায় নাই। ইন্টারেস্টিং। সো আমাদের এখনো আরো অনেক কিছু এক্সপ্লোর করার মতো আছে। অফকোর্স। আমাদের অডিয়েন্স যারা, তাদের বেশিরভাগই হচ্ছে স্টুডেন্ট বা জাস্ট আর্লি ক্যারিয়ারে ঢুকছে বা ঢুকবে এরকম। সো তাদের জন্য আপনার কি উপদেশ? এই কথার মাধ্যমে আমরা হয়তো আজকের অনুষ্ঠানটা শেষ করব। উপদেশ মানে হচ্ছে ক্যারিয়ারে না লাইফে? যদি ক্যারিয়ারে বলি, ক্যারিয়ারে যদি আপনি লাইফ নিয়ে দিতে চান অবশ্যই। আমি এতটুকু বলবো যে আমার এই বিষয়ে কিছু পয়েন্ট আমার বইয়ে আছে শেষের দিকে, কিছু সাজেশন, সেগুলো যদি একটু ফলো করা যায়, কষ্ট করে যদি কেউ দেখতে পারে। আর ফান্ডামেন্টালি আমি ক্যারিয়ার গাইডলাইন বা অ্যাজ এ কাউন্সিলর বলতে পারি যে তারা তাদের পড়াশোনা যেটা করছে বা যে কাজটা সে করতে যাবে, কোনো কাজেই ছোট করে দেখা যাবে না, সে যে রোলই প্লে করুক না কেন। আর হচ্ছে সবাইকে সিইও বা হেড হতে হবে এমন কোনো কথা নেই। যার যেটা রোল প্লে করা সে করবে। আমি কি একটা তালা চাবি মিস্ত্রির কাজ করতে পারি? পারি না। ওর এক্সপার্টিসটা ওই জায়গায়। আমি কি কাঠের কাজ জানি? আমি জানি না। ওর এক্সপার্টিস ওই জায়গায়। তো তাকে কোনোভাবেই হিউমিলিয়েট করা যাবে না, আর নিজেকে বড় ভাবা যাবে না, এবং সব সময় যে আমার অফিসার বা স্যার হতে হবে এমন কোনো কথা নেই। এইটা আমার ফান্ডামেন্টাল একটা সাজেশন। যেই কাজটা করছে প্রপারলি করুক, ভালোভাবে করুক, অ্যান্ড হি ডিজার্ভ আমাদের সম্মান, এবং তাকে আমাদের সম্মান করতে পারতে হবে। তো সেই ক্ষেত্রে এটা যদি, এটা সারা দুনিয়াতে কিন্তু এটা আছে, সবাই সবাইকে সম্মান করছে। আমাদের দেশে আমার কাছে মনে হয় এটা একটা হিউজ ল্যাকিংস আছে। আমরা খুব একটা সম্মান করতে জানি না, কোনো কাজকে না, কোনো জিনিসকে না, খুব একটা সম্মান করি না। হ্যাঁ, আমি আমার দেশকে যথেষ্ট সমালোচনা করি, আমি পার্সোনালিও করি, কিন্তু তার মানেই না যে আমি অসম্মান করছি। আমি সমালোচনা করছি ভালো কিছুর জন্য বা ভালো কিছুর আশায়। আমি ওটাকে করে না যে, আর রং জিনিসকে হাইলাইট না করা, আমরা যেটা খুব সিদ্ধহস্ত হয়ে যাচ্ছি, ভুল জিনিসকে হাইলাইট করে খুব বড় করছি, এটা কোনো প্রয়োজন নেই। অ্যাকচুয়াল জিনিসকে হাইলাইট করে সেখানে ফাইট করে টিকে থাকাটা অনেক বেশি জরুরি। সেটা সব ক্ষেত্রেই, সব জায়গাতে। আমি ক্লাসে ফার্স্ট হলাম, দেখা গেল যে আপনি স্টুডেন্ট এখানে মাত্র 5 জন, আর আপনি ক্লাসে ফার্স্ট হলেন যেখানে স্টুডেন্ট 500 জন, দুজনের মধ্যে পার্থক্য আছে ভাই। অবশ্যই এইটা হারায় যাচ্ছে, এইটা আমরা বুঝতে পারছি না। তো আমি ইয়াংদেরকে এই সাজেশনটা দিব যে একটু ওয়েটটা দেখি, বুঝি আসলে ঘটনাটা কি, কোনটা কোন লেভেল পর্যন্ত যায়, কার জন্য কি দরকার, সেখানে আমার বা তার সিচুয়েশনটা কোন জায়গায়, কম্পেয়ার করি, নিজেকে একটু ইভ্যালুয়েট করি। ওভার মানে সুপিরিয়রিটি কমপ্লেক্সও ভালো না, ইনফিরিয়রিটি কমপ্লেক্সও ভালো না। আমরা একটা ব্যালেন্স মেনটেন করি। তো এই ব্যালেন্স মেনটেন করার জন্য আমার একটাই সাজেশন, সেটা হচ্ছে প্রায়োরিটি, সিকোয়েন্স অ্যান্ড প্রপোর্শনের এই ব্যালেন্সটা মেনটেন করা প্রতিটা কাজে, পড়াশোনা, লাইফ, মানে ক্যারিয়ার, সব ক্ষেত্রে। এটা যদি করা যায়, আমার ধারণা অনেক প্রবলেমের সলিউশন পাওয়া যাবে। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আজকে আমাদের সাথে এতটা সময় কাটানোর জন্য, এবং আশা করি এরকম আড্ডায় ভবিষ্যতেও আমরা আপনাকে সাথে পাবো। নো প্রবলেম, এনি টাইম, জাস্ট আই এম ওয়ান কল অ্যাওয়ে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। প্রিয় দর্শক, আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করি দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।